তব কথামৃতম তপ্তজীবনম কবিভির্ভূতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের গোপীগীতা অংশের রাস পঞ্চাধ্যায়ের একটি অংশ। এর অর্থ তব কথামৃতম মানে তোমার যে কথামৃত। অমৃত কেন? অমৃত যা কিনা দুঃখ কষ্ট নাশ করে, মুক্তি দেয়। তো শ্রী ভগবানের কথা যেহেতু মুক্তির পথে আমাদের এগিয়ে দেয়, দুঃখ নাশ করে, তাই জন্য সেটি অমৃত কথাও বটে। তপ্ত জীবন কেন? জীবনে নানাবিধ দুঃখ, সমস্যা, আঘাত, বঞ্চনা এইসব নিয়েই জীবন সমস্যা জর্জরিত, তাই জন্য জীবন তপ্ত। কবি হচ্ছেন পণ্ডিত যারা, তাদের বলা হয় কবি। আর ইরিতম শব্দের অর্থ প্রশংসা করা, অর্থাৎ পণ্ডিতরাও ভগবানের যে শ্রীবাক্য তার প্রশংসা করেন। কেন করেন? কারণ এই কথামৃত কল্মষাপহম, কল্মষ অর্থাৎ কালিমা যা আমাদের মনের মধ্যে আছে সেগুলিকে দূর করে দেয়। অপহম মানে দূরীভূত করা। এবং এটি শ্রবণমঙ্গলমও বটে, কারণ শুনলেই জীবনে তা মঙ্গলের বার্তা বহন করে আনে, সে বুঝে শুনি বা না বুঝে শুনি। ভুবি অর্থে এই সংসার, এই সংসারে গৃণন্তি প্রচার করেন। কারা করেন? এই পণ্ডিত মানুষেরা। ভূরিদা জনাহা বেশি বেশি করে প্রচার করেন। তো এটি মঙ্গলাচরণ হিসেবে শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের আগেও এটি গীত হয়। কথামৃত প্রসঙ্গ পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে মাধুর্যমণ্ডিত ব্যাখ্যা করেছিলেন সেটি পরে পুস্তক আকারে লিখিত হয় কথামৃত প্রসঙ্গ নামে। তো এর মূল আকর বা মূল যে ভিত্তিভূমি সেটি অবশ্যই রামকৃষ্ণ কথামৃতই বটে। তো আমরা জানি কথামৃতকার হচ্ছেন মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি প্রথমবার ঠাকুরকে যে দর্শন করেছিলেন সেটি হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। মার্চ মাস, বার ছিল রবিবার। তারিখটা নিয়ে কিছু মতভেদ আছে, তবে অতি অবশ্যই 1882 23শে সেপ্টেম্বরের পরে মাস্টারমশাই সেটি কথামৃততে লিপিবদ্ধ করছেন। ওই বছরে অর্থাৎ 1882 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পালিত হয়ে গিয়েছে। 23শে সেপ্টেম্বর ঠাকুর স্টিমার ভ্রমণ করেছিলেন কেশব সেন এবং জোসেফ কুক সাহেবের সঙ্গে। তো সেই দিনটিও পেরিয়ে গিয়েছে, অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পরে এ বিষয়ে কোনো সংশয় নেই। মাস্টারমশাই লিখছেন মার্চ মাস, তারিখটি খালি উল্লেখিত নেই। তো মাস্টারমশাই যে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এলেন, কেন এলেন? এর পেছনে কারণ কি ছিল? মাস্টারমশাইয়ের তো পূর্ব পরিচিত ছিলেন না শ্রী রামকৃষ্ণদেব। তো আসার পেছনে দুটি কারণ আছে। প্রথম কারণ, যেটি বাহ্য কারণ, সেটি কি, যে সেদিনকে রবিবার ছিল, ছুটির দিন বলে মাস্টারমশাই বরানগরে বেড়াতে এসেছিলেন, উত্তর বরানগরে তার এক আত্মীয়ের বাড়ি। তার নাম শ্রী সিদ্ধেশ্বর মজুমদার। কথামৃতে সিদ্ধেশ্বর বাবুর নাম লেখা আছে সিধু এই নামে। তো সিদ্ধেশ্বর বাবু বলছেন চলুন, কাছেই আরেকটি বাগান বাড়ি আছে, সেখানে একবার যাই, সেখানে একজন পরমহংসও আছে। তো ছুটির দিনে তারা খানিকটা সময় কাটাবার জন্যই, খানিকটা বিনোদনের মনোভাবেই বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। তারপর মনে হলো যে কালীবাড়িতে, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি
সুসজ্জিত মনোরম বাগানও আছে, মন্দিরও আছে, মায়ের দর্শনও হবে, আর একজন পরমহংস সাধকও আছেন, তাঁর দর্শনও হবে। এই রকম ভেবেই মাস্টারমশাই এসেছেন সিধুবাবুর সাথে। আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে। এটাই হচ্ছে বাহ্য কারণ। এর পেছনে আরেকটি কারণও আছে, সেটি হচ্ছে দৈবী কারণ। সেটি কি? মাস্টারমশাই নিঃসন্দেহে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলা সহচর, তাই একদিন না একদিন মাস্টারমশাইকে ঠাকুরের কাছে আসতেই হতো। সেটা এই দিনে হয়েছে। তো মাস্টারমশাই যখন প্রথম এলেন, আসার পর কি হলো? প্রথমে তো মন্দিরের যে বাউন্ডারি বা ক্যাম্পাস, সেখানে প্রবেশ করলেন। তখন খানিকটা সন্ধ্যাও হয়ে গিয়েছে, অনেকটা এখন যেরকম সময় সেই রকমই। সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেঝে বসিয়া আছেন। পূর্বাস্য মানে গঙ্গার দিকে পিছন করে বসেছেন, মুখটা পূর্ব দিকে, ওদিকটা পূর্ব, তাই গঙ্গার দিকে পেছন করে বসেছেন তক্তপোষে। তার সামনে অনেক ভক্ত বসে আছেন, ঠাকুর কথা বলছেন। এই সময় মাস্টারমশাই এবং সিদ্ধেশ্বরবাবু সেই ঘরে প্রবেশ করেছেন। তো সেই সময় ঠাকুর যে বিষয়ে কথা বলছিলেন, সেই বিষয়টা ছিল কখন কর্ম করা আর কখন কর্ম ত্যাগ হয়ে যায় আপনা থেকেই। এই বিষয়টি নিয়েই ঠাকুর সেদিনকে বলছিলেন। সেই সময় মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলছেন যে সন্ধ্যা তখন, সন্ধ্যা মানে রোজকার যে সন্ধ্যা আহ্নিক, সন্ধ্যা তখন গায়ত্রীতে লয় হয়ে যায়। আবার তারপরে কি হয়? ঠাকুর বলছেন যে গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়ে যায়। অর্থাৎ কি না, বাহ্য যে রিচুয়ালস সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। অর্থাৎ কি না, বৈধি ভক্তি ধীরে ধীরে আরও পাকা ভক্তি হচ্ছে, ভক্তের ভক্তির গভীরতা বাড়ছে। তাই ঈশ্বরের ঐশ্বর্য ভুলে গিয়ে বা ঐশ্বর্যকে অতিক্রম করে ঈশ্বরের যে অন্তর্নিহিত মাধুর্য রস, সেটি আস্বাদন করছেন ভক্ত ধীরে ধীরে। তখন আর আগে এটা করব তারপরে ওটা করব, এই ভাবগুলো কমে যায়। ঈশ্বর তখন ঘরের মানুষ হয়ে যান, নিজের লোক হয়ে যান, যেটা শ্রী রামকৃষ্ণদেবের অনেককাল আগেই হয়ে গেছেন। বৈদিক ভক্তিতে পূজা ইত্যাদি তার অনেককাল আগেই বন্ধ হয়ে গিয়েছে। আর মাস্টারমশাই, স্বামীজি, রাজা মহারাজ, অন্যান্য পার্ষদ মহারাজেরা বা সমষ্টিগতভাবে ভক্তেরা, তারা তো আসছেন ঠাকুরের যে মায়িক জীবন তার একেবারে শেষের দিকে। 1882, মোটামুটি 1880 পরে সবাই আসছেন। এই জগতে ঠাকুর আছেন আর 6 বছর, 86-তে চলে যাবেন, ওই শেষের 5-6 বছর। তো সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়। তো এইসব কথা শুনতে শুনতে মাস্টারমশাই ভাবছেন যে কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে করছে না।
একটা ভালো লাগার জন্ম হয়েছে। কিন্তু আবার তার সাথে সাথে ঠাকুরের প্রতি যে প্রচণ্ড আকর্ষণ, যেটি কিনা পরবর্তী জীবনে মাস্টারমশাইয়ের আসবে, প্রত্যেকের জীবনেই এসেছিল, সেই আকর্ষণ তখনও পর্যন্ত আসেনি বলেই মাস্টারমশাই ভাবছেন যে আবার এখানে আসবো, এখন অনেক লোক, তো এখন এই যে মন্দিরে এসেছি, এই মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখি। এই ভেবে মাস্টারমশাই এবং সিদ্ধেশ্বরবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন এবং মন্দির দেখতে লাগলেন। বিভিন্ন মন্দির, ভবতারিণী মন্দির, যে শিব মন্দিরগুলো আছে, দ্বাদশ শিব মন্দির, রাধাকান্তের মন্দির, এইগুলি দর্শন করার জন্য, প্রণাম করার জন্য তারা বেরিয়ে গেলেন। তো এটাই হচ্ছে প্রথম দিনের প্রথম দর্শন। প্রথম দর্শনের দুটো ভাগ আছে। একই দিন তো প্রথমে একবার দেখলেন, একদম প্রথম দেখলেন, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো। তারপরে ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার ঘুরে টুরে আবার দ্বিতীয়বার আসবেন, আরেকবার দেখবেন। প্রথম দিনেই দুবার দর্শন হয়েছে, কিন্তু আমরা সমষ্টিগতভাবে এটাকে দুটো দর্শনকে এক করে প্রথম দর্শনই বলবো। তো এই প্রথম দর্শনের প্রথম দিনের যে প্রথমবার দেখা, এই বিষয়ে মাস্টারমশাই খুব বিস্তারিত লেখেননি। মাস্টারমশাই মন্দিরগুলো ঘুরে আসার পরে যে দ্বিতীয়বার দর্শন হবে, সেই দর্শনটা নিয়েই বিস্তারিত লিখেছেন। তো মহারাজ যে ব্যাখ্যা করছেন যে ঠাকুরের কথা শুনে মাস্টারমশাইয়ের ভালো লাগছে, কিন্তু অন্তরের কোনো যোগ তখনও পর্যন্ত স্থাপিত হয়নি। মনে হয় তখনও ঠাকুরের আকর্ষণ খুব প্রবলভাবে যে বোধ করেছেন তা নয়। কারণ বলছেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসবো। কোনো জায়গার প্রতি বা কোনো মানুষের প্রতি যদি আমাদের প্রচণ্ড আকর্ষণ বোধ জন্মায়, পারতপক্ষে আমরা সেই জায়গা ছেড়ে বা সেই মানুষটিকে ছেড়ে অন্য কোথাও যেতে চাইব না। তো মন্দির দেখতে তারা যখন যাচ্ছেন, সেই সময় সন্ধ্যা আরতির সময় প্রথমেই উল্লেখ করা হয়েছে যে সন্ধ্যা হয়, তার ফলে কাঁসর ঘণ্টা ইত্যাদি বাজছে। মাস্টারমশাই এবং সিদ্ধেশ্বরবাবু ভবতারিণী মন্দির, দ্বাদশ শিব মন্দির, রাধাকান্তের মন্দিরে ঠাকুর দর্শন করে, দেবতা ও দেবী দেবতা তাদের দর্শন প্রণাম করে পুনরায় এবার ঠাকুরের ঘরের সম্মুখে আবার এসছেন। তো কিছুটা কাল তো অতিক্রান্ত হয়ে গেছে। এখন যখন এসছেন তখন দেখছেন যে ঘরটা ভেতর থেকে বন্ধ, ছিটকিনি না লাগানো থাকলেও ভেজানো আছে, আর ঘরের ভেতরেও ধোঁয়া দেওয়া আছে। কারণ ধোঁয়াটার কিছু কিছু যেখানে মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন সেখানেও ধোঁয়া তিনি বোধ করছেন। স্বাভাবিকভাবেই ধোঁয়া যদি আমরা বাইরে থেকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ধোঁয়া দেখাই, ধোঁয়া বলতে ধুনো দেখানো আর কি, ধুনো দেখাই, তারপর আবার ঘর থেকে বেরিয়ে যাই, তো শুধু ঘর যে ধুনোময় হবে, সুগন্ধিতে ভরে যাবে তা তো নয়, বাইরেও তার কিছু প্রভাব থেকেই যায়। তো মাস্টারমশাই বুঝতে পারছেন যে ধুনো দেওয়া হয়েছে আর ঘরটা যেহেতু বন্ধ, তাই মাস্টারমশাই মনে মনে ভাবছেন নিশ্চয়ই এখন এই সাধক যিনি, তিনি জপটপ করবেন, সন্ধ্যা বন্দনাদি করবেন, এরম ভাবছেন। তো ঢুকবেন কি ঢুকবেন না এটাও ভাবছেন। তো মাস্টারমশাই হচ্ছে ইংরাজি পড়া লোক, কথা মাস্টারমশাই নিজেই লিখছেন, নিজেকে তো প্রকাশ করেননি, কখনো শ্রীম, কখনো মশাই না মাস্টার ইত্যাদি ইত্যাদি নামে নিজেকে গোপন রেখে লিখেছেন কথামৃত। তো তিনি নিজেই লিখছেন যে মাস্টার ইংরেজি পড়ালো, তাই ভেতরে ঢুকতে একটু সংকোচ বোধ করছে। তো দেশের ফর্মালিটিস অনেকগুলো যেমন আমাদের কাছে একটু বেশি বোধ হয়, কিন্তু কিছু জিনিস তো খুব ভালো, এথিক্স যেগুলো, দরজা বন্ধ আছে আমি ঢুকবো না, নক করে ঢুকবো। তো মাস্টারমশাই সেটা বুদ্ধি করে, সহবাদ প্রকাশ করে ভাবছেন কি করব। এমতাবস্থায় বৃন্দেজি এসছে ওখানে, নাম সম্ভবত বৃন্দা, সেটাই কথ্যভঙ্গিতে বৃন্দা হয়ে গেছে। তো বৃন্দাজিকে দেখে মাস্টারমশাই 4টি প্রশ্ন করবেন।
চারটির মধ্যে তিনটে প্রশ্ন, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন এবং চতুর্থ প্রশ্ন খুব সাধারণ প্রশ্ন, ফর্মাল কোশ্চেন। 3 নম্বর প্রশ্নের একটা বিশেষ গুরুত্ব আছে। তো প্রথম প্রশ্ন করছেন যে সাধু যাকে আমরা আগে দেখলাম তিনি কি এখন ঘরের ভেতরে? তো বৃন্দেজি বলছেন যে হ্যাঁ, তিনি ঘরের ভেতরে। খুব সাধারণ কৌতূহল। দ্বিতীয় প্রশ্ন, যে এই সাধুটি এখানে কতদিন আছেন? তখন বৃন্দে বলছে তা অনেক দিন আছে। এটিও খুব সাধারণ প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্ন যেটা, তো মাস্টারমশাই এখন যুক্তিবাদী মানুষ, পড়ালেখা করা মানুষ, তিনি বুঝতে পারছেন যে এই সাধকটিকে প্রথমবারে যখন দেখলাম তখন দেখলাম তিনি তক্তপোষের ওপর বসে ভালো ভালো কথা বলছেন, সকলে খুব উদ্গ্রীব হয়ে শুনছে। এছাড়া পরমহংস হিসেবে তার নাম আছে। সিধুবাবু বলল যে পরমহংস আছেন একজন, চলুন দেখে আসি। তো এই ভেবে মাস্টারমশাই একটা সিদ্ধান্তে এসেছেন। তো অবভিয়াসলি এই মানুষটি খুব পড়াশোনা জানা লোক, বই টই পড়েন খুব, কারণ মাস্টারমশাই নিজের জীবনে দেখেছেন পাস করতে গেলে প্রচুর পড়তে হয়। তো এখানে শাস্ত্র কথা বলতে গেলে সেটাও তো পড়াশোনা করতে হবে। তাই তিনি এবার তৃতীয় প্রশ্ন করছেন। এটা ঠিক ততটাও সাধারণ প্রশ্ন নয়। বলছেন যে তা উনি কি খুব বই টই পড়েন? তো বৃন্দেজি বলছে আর বই টই বাবা, সবই ওর মুখে। তো বৃন্দেজি সে তো আর শ্রী ঠাকুরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেননি। মাস্টারমশাই গভীরভাবেই পর্যবেক্ষণ করছেন বা পরবর্তীত করবেন, যার ফলস্বরূপ কথামৃত লেখা হবে। তো বৃন্দেজি সেটা করেনি। তো একটা জিনিস হয় না, একই ঘরে পাশে থাকতে থাকতে একজন মানুষকে সারাক্ষণ দেখছি, তো বাই ডিফল্ট কিছু জিনিস তো আমরা দেখেই ফেলি। তো বৃন্দেজি খুব একটা গভীর পর্যবেক্ষণ করার মনোভাব নিয়ে কাজ না করলেও সে দেখেছে এই ঠাকুর, যাকে পাগলা ঠাকুর বলে, বই টই পড়তে কোনোদিন দেখিনি। তো সেই জন্য বলছি বই টই তাকে কোনোদিন পড়তে দেখিনি। কিন্তু বৃন্দেজি এটাও দেখেছে যে প্রচুর লোক ঠাকুরের কাছে আসে বা তারা খুব জ্ঞানীগুণী মানুষ এবং তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে ঠাকুরের কথা শোনেন। তাই তিনি বলছেন, বৃন্দা বলছে যে সবই ওর মুখে। তো এটা শুনে মাস্টারমশাই একটু চমকে গেলেন। বলে কি রে, সবই মুখে, পড়াশোনা কিছুই করেনি, বই টই এখন পড়ে না, চর্চা করে না? তো মাস্টারমশাই যে বিচারটা করছেন যে অনেক বই টই পড়তে হয়, সেটা লৌকিক জ্ঞানের ক্ষেত্রে, কিন্তু ভগবত জ্ঞানের ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার সে অর্থে কোনো ভূমিকা নেই। থাকলে খারাপ না, ওইটুকুই, বা আরও বলা ভালো কোনো ভূমিকাই নেই। এটা পুরোটাই সাধন সাপেক্ষ এবং তার থেকেও অনেক 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 বেশি কৃপা সাপেক্ষ। এখানে বইপত্র পড়ার বিশেষ ভূমিকা নেই। তো মহারাজ বলেছিলেন, যেটা পরে লিখিত হয়েছে, যে মাস্টারমশাইয়ের কাছে এটা আশ্চর্য বলে মনে হলো, কারণ তার ধারণা ছিল আধ্যাত্মিক জীবনে অভিজ্ঞ হতে হলে গ্রন্থাদি পড়া অপরিহার্য। এবং বাস্তবিক সেই সময় যারা একটু ধর্মকথা বা শাস্ত্রকথা বলেন বলে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন, তার প্রত্যেকে খুব জ্ঞানী মানুষ ছিলেন। তো মাস্টারমশাই সেইভাবে খানিকটা কনক্লুশন এসছেন, ইনিও তাই করবেন। বইপত্র পড়েন প্রচুর। তো বইপত্র পড়েন না শুনে তিনি খুবই অবাক হলেন। এ প্রসঙ্গে অন্য একটি ক্ষেত্রে সেই উদাহরণটা এখানে মহারাজ টেনে আনছেন, যে ঠাকুরের আরেক ভক্ত মহিমাচরণ, তিনি ঠাকুরের কাছে যেতেন। তো একবার বলছেন যে অনেক খাটতে হয় তবে ঈশ্বর লাভ হয়, পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র। তো সঙ্গে সঙ্গে ঠাকুর ধরিয়ে দিচ্ছেন, শাস্ত্র আর কত পড়বে, বই পড়ে কি জানবে, বই পড়ে ঠিক অনুভব হয় না। সাধারণ মানুষের মনে হয় যে জ্ঞান লাভ করতে হলে অনেক শাস্ত্রটাস্ত্র পড়তে হয়, অনেক না পড়লে জ্ঞান হবে কি করে। লৌকিক জ্ঞানী মানুষ কিছু না পড়ে নিজে কতটুকুই বা অর্জন করতে পারে তার ঠিক নেই। আর এটা তো লৌকিক নয়, ভগবত জ্ঞান, নিশ্চিতভাবে আরও বেশি পড়তে হবে। তো মহিমাচরণের বাড়িতে ঘর ভর্তি বই ছিল।
তো ওই রকম ঘর ভর্তি বই দেখার পর লোকে যদি শোনে যে এই ঘর ভর্তি বই পড়তে হবে, তাহলে মানুষ সেই বইগুলোকে দেখে দূর থেকে নমস্কার করে বলবে আমার আর দরকার নেই। মহারাজ এটা মজা করে বলছেন। তো বৃন্দেজির সঙ্গে কথা হওয়ার পর মাস্টারমশাই যখন ঠাকুরের ঘরে ঢুকলেন, ঘরে তখন আর কেউ নেই। তো এই ঘরে ঢোকার আগে আরেকটি প্রশ্ন করেছেন বৃন্দেকে মাস্টারমশাই। সেটি কি, যে উনি কি এখন সন্ধ্যা বন্দনাদি করবেন? মানে কথার মধ্যে লুকিয়ে আছে, যদি উনি সন্ধ্যা বন্দনাদি ইত্যাদি করার জন্য এখন ব্যস্ত থাকেন, তাহলে আমি এখন আর এই দরজা খুলে ভেতরে প্রবেশ করব না। তো বৃন্দেজি বলছে, না না, আপনারা যান, তোমরা যাও বাবা। বৃন্দেজি এটাও জানে যে ঠাকুর সেই অর্থে প্রচলিত অর্থে রিচুয়ালিস্টিক পূজা পার্বণ করেন না। হ্যাঁ, সারাক্ষণ একটা ভাবে থাকেন, এইটুকুই। সুতরাং ঠাকুর কিছু মনে করবেন না যদি কিনা মাস্টারমশাই এবং সিদ্ধেশ্বর বাবু দরজা খুলে ভেতরে ঢুকে যান। এই বিষয়টাতে বৃন্দে নিশ্চিন্ত ছিল, সেই জন্যই সে বলছে যে তোমরা ভেতরে যাও। তো বৃন্দেজির থেকে শুনে এবার মাস্টারমশাই এবং সিদ্ধেশ্বর বাবু ঘরে প্রবেশ করলেন। তো যখন প্রবেশ করলেন তখন লোকজন আর নেই। তো ঠাকুরকে দেখে তারা মাস্টারমশাই বদ্ধাঞ্জলি হয়ে প্রণাম করলেন। বদ্ধাঞ্জলি মানে এইরকম হাত জোর করে, পা ছুঁয়ে কিন্তু প্রণাম করেননি। তো সেই ভক্তি এখন আসেনি, সেই টানও আসেনি, খানিকটা ফর্মাল টাচ আছে। তো বদ্ধাঞ্জলি হয়ে প্রণাম করলেন। মাস্টারমশাই নিজেই লিখছেন। তো কথোপকথন শুরু হলো। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন ঠাকুর কোথায়, কী করতে এসেছিলে, ইত্যাদি ইত্যাদি। তো এই সময় মাস্টারমশাই এবার তন্ন তন্ন করে লক্ষ্য করছেন অনেক কিছু। ঘরটাও লক্ষ্য করছেন, ঠাকুরকে তো লক্ষ্য করছেন বটেই। তো বৃন্দেজি যা যা দেখেছিল সেগুলো সব বাই ডিফল্ট দেখা, খুব গভীর পর্যবেক্ষণ শক্তির দ্বারা সেই দেখাটা নয়, কিন্তু মাস্টারমশাই কিন্তু খুব পর্যবেক্ষণ শক্তির প্রয়োগ ঘটাচ্ছেন। তো মাস্টারমশাই পর্যবেক্ষণ শক্তি কেমন সেটা নিয়ে একটুখানি কিছুটা বলে রাখা ভালো। তো পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ তাঁরা যখন তাদের সাধু জীবনের প্রথম দিকের সময় তাঁরা মাস্টারমশাইকে দেখেছেন। তো সেই কথাই ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে মাস্টারমশাই খুব পর্যবেক্ষণ শক্তি নিয়ে জন্মেছিলেন। অদ্ভুত তাঁর পর্যবেক্ষণ শক্তি। কোনো জায়গায় গেলে প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে তন্ন তন্ন করে দেখতেন। ভাষা ভাষা উড়ো উড়ো দেখা তাঁর ছিল না। আমরা দেখেছি তিনি মঠে আসতেন যখন ঘরে ঘরে যেতেন, আর তাঁর সঙ্গে অনুরাগী ভক্ত যাঁরা আসতেন তাঁদের বলতেন, দেখো সব জিনিস দেখতে হয়, মঠ দেখা কি খালি জায়গাটা দেখা? এখানে এলে সব দেখবে, সাধুদের সঙ্গে কথা বলবে, সাধুরা কিভাবে থাকেন অর্থাৎ কিভাবে তারা জীবনযাপন করছেন সেটা লক্ষ্য করবে। এবং মাস্টারমশাই সাধুদের ঘরেও যেতেন স্বাভাবিকভাবেই, ঠাকুরের যেহেতু লীলা সহচর, তো তার একটা আলাদা অ্যাক্সেস ছিলই। এবং ঘরে ঢুকে যখন দেখতেন সাধুদের টেবিলের ওপর কোনো বই আছে, মাস্টারমশাই বইটা উল্টে দেখতেন যে কি বই পড়ছে। এটা খুব বাজে কৌতূহল প্রকাশ নয়, এটা ভালো কৌতূহল। অর্থাৎ কিনা সাধুদের তো চূড়ান্ত ত্যাগ বৈরাগ্য। মাস্টারমশাই হয়তো বা ভাবতেন আমি ঠাকুরকে দেখেছি, ঠাকুর আমায় অনন্ত কৃপা করেছেন, তথাপি আমাকে তো সংসারের মধ্যেই থাকতে হয়, নানা ঝুট ঝামেলা, সংসারের আশপাশের যে মন্দ হাওয়া সেগুলো গায়ে আসে। তাই যখন মঠে আসি, ঠাকুরের ত্যাগী সন্তানদের কাছে আসি, মায়ের সন্তানদের কাছে, স্বামীজি মহারাজ, রাজা মহারাজের সন্তানরাও তখন চলে এসছেন, মঠে থাকছেন, এদের কাছে যখন আসবো বৈরাগ্যটাকে আরও পাকাপাকি করে নেব, গৈরিক রং আরও রাঙিয়ে নেব, বাহ্যদিকে না হলেও অন্তরে। তাই কি বই পড়তে দেখব, হয়তো মনে মনে এই সাতটাও আছে, ঘরে ফিরে গিয়ে আমি ওই বইটা পড়ব, এরকম একটা মনস্তাত্ত্বিক ক্রিয়া কাজ করে থাকতে পারে। তা তিনি বইগুলো উল্টো উল্টো দেখতেন যে কি পড়ছে,
পড়ছেন সাধুরা। কারো বিছানার কাছে কিছু বই আছে, কী কী বই আছে তা উল্টে দেখতেন। আমরা সম্ভবত, ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে আমরা সম্ভবত আর কাউকে এত ফুটিয়ে দেখতে দেখিনি। অর্থাৎ কি না, কাউকে মানে উনি তো আর আপামার ভক্ত সবার কথা বলছেন না, কিন্তু বিশেষ বিশেষ ভক্ত যারা, গিরিশবাবু আছেন, বলরাম বাবু আছেন, আরও অনেকে ছিলেন, তারা প্রত্যেকেই এক একজন অসাধারণ ব্যক্তিত্ব। প্রত্যেকেরই একটি বিশেষ বিশেষ ভাব বেশি প্রকাশ পেয়েছে জীবনে। তো মাস্টারমশাইয়ের মধ্যে যে সমস্ত বিশেষ ভাব ছিল তার মধ্যে একটি হচ্ছে, মাস্টারমশাই খুব তন্ন তন্ন করে দেখতেন, খুব গভীর পর্যবেক্ষণ শক্তি ছিল, এবং এই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখাটা আর বিশেষ কারোর মধ্যে তাঁরা দেখেননি, মহারাজেরা এটাই বলছেন। তাই আমরা কথামৃতের বর্ণনা যখন দেখতে পাই, মহারাজ লিখছেন বা বলছেন, কথামৃতের বর্ণনা যখন আমরা দেখতে পাই যে কত ফুটিয়ে তিনি বর্ণনা করছেন, এবং এই গভীর পর্যবেক্ষণ শক্তিটা দরকারও ছিল, কারণ তিনি যা দেখবেন সেগুলোই ঘরে ফিরে গিয়ে ওই ছোট ছোট সাংকেতিক চিহ্ন দিয়ে ডায়েরিতে লিখে রাখবেন। পরবর্তীকালে সেইগুলোকে তিনি ধ্যান করবেন, ধ্যান করে কথামৃত লিখবেন। তো মাস্টারমশাইয়ের শ্রীরামকৃষ্ণ যে লীলায় একটা এই বিরাট বড় ভূমিকা ছিল, যে কথামৃত পরবর্তীকালে যুগে যুগে আমরা সবাই পড়ব। লীলা প্রসঙ্গ তো খুব একটু শক্ত বই, বুঝতে হয়। তো কথামৃত অনেক আপাত অর্থে অনেক সহজ। কথামৃত পড়ে যে কতজন সাধু হয়েছেন তারই অর্থ নেই, এবং কতজন মানুষ অনুপ্রাণিত হয়েছেন, খুব ঘরোয়া ভঙ্গিতে লেখা, অথচ যেন একদম ডিটেলে বর্ণনা করা। কথামৃত পড়লে আমরা পুরো চোখের সামনে দেখতে পাই ঠাকুর বসে আছেন, মানে ছোট ছোট যে বৈশিষ্ট্য সেগুলোও লেখা আছে। ঠাকুর হাসছেন, কিভাবে হাসছেন, ডান হাত কোথায় রাখছেন, বাঁ হাত কোথায় রাখছেন, হাঁটছেন একটু কি সামনের দিকে ঝুঁকে হাঁটছেন, মনটা কোন দিকে, ইত্যাদি ইত্যাদি, মিনিউটাস ডিটেলস। এবং এইগুলো পড়লে ভক্ত হিসেবে, সে গৃহীভক্তই হই বা ত্যাগী ভক্তই হই, ভক্ত হিসেবে এগুলো আমাদের লীলাধ্যানের সহায়ক। সুতরাং এই কাজটা যাকে করতে হবে তার তো স্পেশাল কোয়ালিটি থাকবেই, ঠাকুর কৃপা করে সেটা মাস্টারমশাইকে দিয়েছিলেন। তো এই যে গভীর পর্যবেক্ষণ শক্তি, এটার মাধ্যমেই মাস্টারমশাই একটা জিনিস লক্ষ্য করলেন। সেটা কি না, যে ঠাকুর যে কথা বলছেন, কথা বলতে বলতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, মনটা যেন অন্য কোথাও। সেটা কীরকম মাস্টারমশাই বর্ণনা করছেন একটা উদাহরণ দিয়ে। মাস্টারমশাই যে সময় এই ঘটনাটা ঘটছে সে সময় মাস্টারমশাইয়ের মনে এই উদাহরণটার কথা এসেছিল কি না সঠিকভাবে বলা যায় না, হয়তো এসেছিল বা নাও আসতে পারে। হতে পারে পরবর্তীকালে যখন মাস্টারমশাই ধ্যান করছেন এবং কথামৃত লিখছেন, তখন ঠাকুরের সেই অন্যমনস্কতাকে ঠিকভাবে ব্যাখ্যা করার জন্য হয়তো বা তিনি এই উদাহরণটিকে নিয়ে এসেছেন। আবার এটাও হতে পারে সেই সময়ও মনে হয়েছে। সেটি কীরকম, মাস্টারমশাই বলছেন, কেমন যেন একটা অন্যমনস্ক ভাব। পরে শুনিলেন এরই নাম ভাব। সম্ভবত প্রথম দিন বোঝেননি এটাই ভাব, পরবর্তী জীবনে বুঝেছেন। কথামৃত যখন লিখছেন তখন বুঝতে পেরেছেন যে এইটাই ভাব, ভাবের এটা অর্ধবাহ্য দশা। তো সেই মুহূর্তে হয়তো বোঝেননি। তো কেমন উদাহরণ দিচ্ছেন যে ঠাকুরকে তো মাস্টারমশাই নিজে স্বচক্ষে দেখছেন, এবার মাস্টারমশাইয়ের কাজটা সেই ঠাকুরেরকে যেমন দেখছেন সেটা আমাদের কাছে রিপ্রেজেন্ট করা। তাই মাস্টারমশাই রিপ্রেজেন্ট করছেন খুব সুন্দরভাবে। যেমন কেহ ছিপ হাতে ধরিয়া মাছ ধরিতে বসিয়া আছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হয়ে যান। যখন বাহ্যশূন্য হয়ে যাচ্ছেন সেটা সমাধিস্থ,
আর যখন বাহ্য দশায় তখন ঠাকুর ভালো ভালো কথা বলছেন, ফষ্টি নষ্টি করছেন, মজা করছেন, আনন্দ করছেন, আনন্দে বিভোর হয়ে আছেন। আর এইটা হচ্ছে অর্ধবাহ্য দশা, পুরোপুরি সমাধিস্থ হননি কিন্তু মনটা পুরোপুরি জগতে নেই। তো ওই জন্য তিনি এই মাছ ধরার কথা বললেন। মাছ তো আর হঠাৎ ছিপ ফেলার সঙ্গে সঙ্গেই আসে না, সচরাচর আসে না, একটু সময় দিতে হয়। তো জন্য ছিপটা ফেলে, যিনি ছিপ ফেলেছেন তিনি হয়তো কারোর সাথে গল্প করছেন, কথা বলছেন বা অন্য কোনো দিকে তাকিয়ে আছেন। কিন্তু যেই মুহূর্তে মাছটা কাছাকাছি এসছে বা ছিপের গোড়ায় ধরা পড়েছে, ছিপে একটা টান মতো অনুভব হয়, সঙ্গে সঙ্গে সে সমস্ত কিছু জগৎ ভুলে গিয়ে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করে। সেই সময় কেউ যদি কিছু কথাও বলে সে কোনো উত্তর দেয় না, পুরো মনটা চলে যায়। এটা হচ্ছে একটা জাগতিক উদাহরণ, এটা হচ্ছে দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত দিয়ে দার্শনিক অর্থাৎ ঠাকুরের ভাবটিকে বোঝানোর চেষ্টা করছেন। যা কিছু অতীব গভীর, অতীব সূক্ষ্ম, সেগুলোকে এভাবে ভাষার শব্দের সাহায্যে বর্ণনা করা দুঃসাধ্য, তবুও বোঝানোর চেষ্টা করছেন মাস্টারমশাই। তো ঠাকুরের যে আত্মসমস্ত ভাব, নিজের মধ্যে মনটা যেন ভেতরের দিকে কোথায় ঢুকে আছে, এই ভাবের সম্বন্ধে বলতে গিয়ে মহারাজ কথামৃত প্রসঙ্গে বলছেন যে যেন জগৎটা বিস্তৃত হয়ে যাচ্ছেন। এই রকম অবস্থা মাস্টারমশাই আগে কখনো দেখেননি। তো মাস্টারমশাই তখন জিজ্ঞাসা করছেন, আপনি কি সন্ধ্যা করবেন? তো ঠাকুর বলছেন, না, সন্ধ্যা তেমন কিছু নয়। ঠাকুরের কথার ভাবটা কি মাস্টারমশাই তখন বুঝলেন না, পরে বুঝবেন। ঠাকুর বোঝাবেন কি, যেটা প্রথমবার যখন দেখেছিলেন তখনই ঠাকুর একবার বলছেন, কর্মত্যাগ কখন হয়? যখন একবার ঈশ্বরের নাম করলে রোমাঞ্চ হয়, তখন সন্ধ্যা গায়ত্রী এখানে লয় হয়ে যায়, সন্ধ্যার আলাদা করার প্রয়োজন থাকে না। তো এই সন্ধ্যা বন্দনাদির কী প্রয়োজন, কতদিন তা করতে হয়, কখন আর তার প্রয়োজন থাকে না, এটা কথামৃতে পাতায় পাতায় পরে বহুবার আসবে। অর্থাৎ ঠাকুর বারবার বলবেন। মাস্টারমশাই যখন এসেছেন, মাস্টারমশাইয়ের সেই প্রশ্নটা আসার আগেই ঠাকুর অলরেডি বলে দিচ্ছেন, হিন্টস দিচ্ছেন, কিন্তু মাস্টারমশাই তখনও বুঝতে পারেননি। এগুলো পরে ধীরে ধীরে মাস্টারমশাই শিখবেন। এখন দেখলেন যে ঠাকুরের অন্যমনস্ক ভাব, সকলের সামনে চোখ চেয়ে থেকেও তার মন যেন বাহ্য কোনো কিছুতেই নেই, তাই তিনি উপমা দিলেন ওই ছিপে মাছ ধরার মতো এই বিষয়। এবং এই ভাবটা শ্রী মায়ের মধ্যেও দেখা যেত এবং পার্শ্বদ মহারাজদের মধ্যেও দেখা যেত। পুরুষানন্দজি লিখছেন যে আমরা পরবর্তীকালে ঠাকুরের সন্তানদের মধ্যেও এই ভাবটা দেখেছি, যেন জগৎটা পুরো বিস্তৃত হয়ে যাচ্ছে। এবং উনি আরও জোর দিয়ে বলছেন, এইরকম ভাব আর কোথাও দেখিনি। অনেক বড় বড় সাধক তো দেখেছি আমরা বাইরে, তো এইরকম জগৎটা ভুলে যাচ্ছেন এই ভাব দেখিনি। প্রসঙ্গত উল্লেখ্য, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তার কাছে একবার কিছু সাইন করানোর জন্য নিয়ে আসা হয়েছে। তিনি প্রেসিডেন্ট ছিলেন, মধ্যে মধ্যে তাকেও কিছু কিছু জায়গায় সাইন করতে হতো। তো মহারাজ বারবারই বলছেন যে না, থাক থাক। তো পরে বোঝা গেল কারণটা কি, যে মহারাজের মন এত উচ্চ অবস্থায় চলে গেছে যে উনি যে সইটা করবেন, সইটা করতে গেলে তো আমি কে, আমার নাম, সেই নামটা লিখবো, সেটা উনি ঠাওর করতে পারছেন না। তো এরকম ঠাকুরের সন্তানদের যদি এরকম হয়, তো ঠাকুরের তো হবেই, সহস্র গুণ বেশি হতো। তো স্বামীজির একটি গানেও এই নির্বিকল্প সমাধির যে বর্ণনা আছে, ভাসে বোমে ছায়াসম ছবি বিশ্ব চরাচর অস্ফুট মনো আকাশে, নাকি বিশ্ব চরাচর ছায়ার মতো ভাসছে। ছায়ার মতো কেন? অর্থাৎ তার যেন দেহ নেই, তার যেন বাস্তব সত্তা নেই, আর ছায়া বলে তার অস্তিত্ব যেন মনের ওপর রেখাপাত করছে না। এ একটা অদ্ভুত অনুভূতি, যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সব ছায়ার মতো হয়ে যায়। এই অবস্থায় মানুষ দেহস্থ অপি ন দেহস্থা, দেহে আছেন বটে তথাপি যেন দেহে নেই। মহাপুরুষ মহারাজেরও এরকম একটা উদাহরণ আছে। মহাপুরুষ মহারাজ গঙ্গার দ্বারা হাঁটছেন, সামনে তাকিয়ে তাকিয়ে হাঁটছেন, তো একজন প্রণাম করতে গেছে।
তো প্রণাম করতে যেই গেছে মহাপুরুষ মহারাজ হোঁচটকে প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তো যে প্রণাম করছে সে তখন খুব লজ্জা পেয়ে গেছে। তার আর দোষ কি, সে তো দেখছেন মহাপুরুষ মহারাজ হাঁটছেন সামনের দিকে তাকিয়ে, তাই সে প্রণাম করেছে। তো তখন মহাপুরুষ মহারাজ বলছেন তাকে নিশ্চিন্ত করার জন্য, কিছু হয়নি কিছু হয়নি। তারপর বলছেন আরে ও আর বুঝবে কী করে যে আমি কিছু দেখছি না। মানে হাঁটছেন চোখ খোলা, অথচ যে অবস্থা দেখছেন না, মন অন্য কোথাও রাখা আছে। সেই সময় যেটা হয়, ইন্দ্রিয়াদি আছে। সাধারণভাবে কি হয়, ইন্দ্রিয়াদি বিষয় যেগুলো আমরা ইন্দ্রিয় যে সমস্ত বিষয় দেখছে শুনছে বা পারসিভ করছে, পঞ্চ ইন্দ্রিয়, সেগুলো মনকে দিচ্ছে, মন সেগুলো যিনি জ্ঞাতা তাকে জানাচ্ছে। এখন এমতাবস্থায় যিনি জ্ঞাতা তিনি যদি ধরেই রাখেন যে আমি কিছু দেখবো না শুনবো না, তখন আর ইন্দ্রিয়ের কাজ হলেই বাকি না হলেই বাকি। তো ইন্দ্রিয়াদির কাজ করা না করা সমান হয়ে গেছে। তো লৌকিক জীবনে আমরা জানি কখনো কখনো কোনো একটা বিষয়ে মানুষের মন নিবিষ্ট হলে সে অন্যমনস্ক হয়ে যায়, যেটা কিন্তু এই উদাহরণে, এটা লৌকিক উদাহরণ, যে মাছ যেই সময় ছিপে ধরা পড়েছে সেই সময় সে পুরো মনটা দিয়েছে। অর্থাৎ কিনা আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিষয় আছে, কি বিষয়, যে ছিপে মাছ ধরা পড়েছে, তাই জন্য তার মন সেখানে নিবিষ্ট। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে, বিষয়কে আমাদের এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য নয়, সেটা এখানে বিষয় হচ্ছে ভগবৎ সত্তা, ভগবৎ ভাব, ভগবৎ রস, এগুলো এটাই হচ্ছে বিষয়, তাই সেটি পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য নয়। তো এই কথোপকথন যেই হয়ে গেল, তখন মাস্টারমশাই বললেন যে তাহলে আজকে আমরা আসি। তখন ঠাকুরও বললেন হ্যাঁ এসো, আবার একদিন আসবে। ঠাকুর এটা সকলকে বলতেন যে কোথাও টাটা গুড বাই নয়, সবসময় ওয়েলকাম, আবার আসবে। তো মাস্টারমশাই বেরিয়ে এলেন সিদ্ধেশ্বর বাবুর সাথে, বেরিয়ে এসে এবার ফিরছেন, এবং ফিরতে ফিরতে মাস্টারমশাই ভাবছেন, কি ভাবছেন, এ সৌম্যকে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। আস্তে আস্তে আকর্ষণ বাড়ছে। যখন ছিলেন তখন অতটা বুঝতে পারেননি, যখনই অদর্শন হচ্ছে তখনই মনে হচ্ছে কখন যাব, সুতীব্র একটা আকর্ষণ বোধ করছেন। তার সাথে সাথে মাথাতে ওটা একেবারে সেভ হয়ে গেছে মেমারিতে, কি বই না পড়িলে কি মানুষ মহৎ হয়। ওনার এতদিনকার যে জ্ঞান, এতদিনকার যে ধারণা, তার সাথে মিলছে না যে বইপত্র না পড়েও মানুষ এত পণ্ডিত হতে পারে। এরা ভগবত কথা বলে দিতে পারেন অবিরাম স্রোতের মতো। কি আশ্চর্য, আবার আসতে ইচ্ছা করিতেছে। ইনিও বলিয়াছেন আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। তো ঠাকুর এখানে এই প্রথম দিনই দুটো হিন্টস দিয়ে দিয়েছিলেন যে ঠাকুরকে। ঠাকুর বলছেন যে যখন একবার ঈশ্বরের নাম করলে রোমাঞ্চ হয়, তখন সন্ধ্যা বন্দনাদি আর করতে লাগে না। পরবর্তীকালে মানে প্রথম দর্শনের সময় যেটা মাস্টারমশাই শুনলেন, মন্দির দর্শন প্রণাম করে এসে দ্বিতীয়বার যখন এলেন, কথাবার্তা হলো, তখন ঠাকুর বলছেন যে আমার সন্ধ্যা বন্দনাদি আমার দরকার নেই। দরকার নেই মানে আমি করছি না, তোমরা নিশ্চিন্তে আসো। কথা বলছেন ঠাকুর, পরোক্ষে তো বুঝিয়ে দেওয়া, তার মানে ঠাকুরের আর প্রয়োজন নেই, ঠাকুর সেই পর্যায়ে উন্নীত হয়ে গিয়েছেন, এই একটা হিন্স দিচ্ছেন। তার সাথে সাথে এই যে অর্ধবাহ্য দশার একটা হিন্স দিচ্ছেন, যে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। প্রথম দিনই ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন কিছু কিছু, মাস্টারমশাই সেটা পরবর্তী জীবনে ধীরে ধীরে বুঝবেন, এবং বুঝবেন এই যে প্রথম দেখার ক্ষণ, সেটা নিশ্চিতভাবেই ছিল মহাক্ষণ। দেখা হয়েছিল সেদিন, দেখা হয়েছিল দুজনে কি জানি কি মহালগনে, এক্স্যাক্টলি তাই, এটা সেই মহাক্ষণ বা পরমক্ষণই ছিল। এবং পরবর্তী জীবনে এই প্রথম দিনটি, প্রথম দর্শনটি নিশ্চিতভাবেই মাস্টারমশাইয়ের মনে একেবারে চিরজীবনের মতো মুদ্রিত হয়ে গিয়েছিল। এবং তখন নিশ্চয়ই পরবর্তীকালে ভেবেছেন যে তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না, ফিরি আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না,
বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। নিরঞ্জনম নৃত্যম অনন্ত রূপম, ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ, ঈশাবতারম পরমেশমিড্যম, তম রামকৃষ্ণম শিরসা নমাম। আগামীকাল মায়ের তিথি পূজা, তাই মায়ের কাছে প্রার্থনা করি এই কথামৃত পঠন, কথামৃত শ্রবণ এবং কথামৃত মনন যেন আমাদের জীবনকে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দময় করে তোলে। শ্রী শারদার্পণমস্তু।